নমস্কার, এস রয় স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি ছাগল খামারের সাফল্য নির্ভর করে কিছু কারণ বা ম্যানেজমেন্টের উপরে আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর এর সাফল্য কিন্তু এমনিতে আসে না, দীর্ঘদিন তার কাজকর্ম, তার ম্যানেজমেন্ট পদ্ধতি বা তার যে পরিশ্রম সর্বোপরি সেই পরিশ্রমের উপর নির্ভর করেই কিন্তু যে কোনো একটা ফার্মিং ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব। এবং সেই বিষয়ে অবশ্যই তার অনেক কিছু জানা বা জানতে হবে, এটা মনে রাখতে হবে। আর একটি ছাগল খামারের সাফল্য শুধুমাত্র কোনো একটি কারণের উপর নির্ভর করেই কিন্তু আসে না। আর ছাগল খামারই কেন বলবো, আমি যদি ধরে নিই যে কোনো ফার্মিং ব্যবসার উপরেই, তাহলেই দেখতে হবে আমাকে প্রথমেই যে কোনো ফার্মিং ব্যবসা কিন্তু কোনো একটি পরিকাঠামো বা কোনো একটির বিভাগের উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে না। বিভিন্ন দিক যদি খুঁটিয়ে ভালোভাবে তুলে ধরা যায়, তবেই কিন্তু সেই ফার্মিং ব্যবসাটা একটা বড় জায়গায় যেতে সাহায্য করে। যাই হোক, একটি ছাগল খামারের সাফল্য নির্ভর করে যে কারণগুলোর উপরে, সেই নিয়ে আমরা কিছু কিছু অবশ্যই আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা খুব বেশি বড় হবে এমনটা তা নয়, আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। প্রথমেই বলবো জাত নির্বাচন। ছাগল পালনে নাম্বার 1 হচ্ছে জাত নির্বাচন। এই জাত নির্বাচনটা আমরা কিভাবে দেখব? প্রথমেই বলে রাখি যে আপনারা যেখানে বসবাস করছেন, আশা করছি সেখানেই আপনার সেই ফার্মিং ব্যবসাটা শুরু করবেন। সেখানে শুরু করলে দেখতে হবে আপনার মার্কেটে কোন জাতটা ভালো চলছে বা কোন জাতের ছাগলের ভালো মাংসের চাহিদা আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার সেই লোকেশানে যদি দেখা যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের বা মাংসের চাহিদাটা ভালো, তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে হবে। কিংবা যদি দেখা যায় ওখানটায় আপনার ক্রসবিটটা ভালো চলছে, তাহলে আপনাকে ক্রসবিটটাই পালন করতে হবে। কিন্তু সব কিছু খেয়াল রাখতে হবে যে আপনার যেটা করবেন সেটা হচ্ছে সব কিছুতে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে আমদানি বা রপ্তানিতে কোনো রকম সমস্যা যাতে না হয়। অর্থাৎ আপনি যে ছাগলের জাতটা পালন করবেন সেই জাতটা আপনি খুব তাড়াতাড়ি সেখানে নিয়ে আনতে পারবেন। আর রপ্তানি যখন করবেন বা যাকে বিক্রি করবেন সেই জাতটা যেন আপনি খুব তাড়াতাড়ি সেই জায়গাটায় আবার বেচতে পারেন। এমনটা না হয় যে আপনি যেখানে বাস করছেন সেখানে দেখা যাচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গলটা ভালো চলছে, আপনি তোতাপুরি পুষলেন 10খানা কি 20খানা, সেই ছাগলটা বিক্রি করার জন্য আপনাকে আবার অনেক দূরে যেতে হচ্ছে বিক্রি করে। অর্থাৎ আপনার গাড়ি ভাড়া বা কস্টিং চার্জ আবার একটা এক্সট্রা খরচা। এবং আপনার সেই ওয়েদারে সেই যে জাতের ছাগলটা পুষবেন সেই জাতের ছাগলটা ভালো শ্যুট করবে কিনা সেটাও কিন্তু আপনার ভাবার বিষয় ছাগল পালন করার আগে, এটা মাথায় রাখতে হবে। এই জাত নির্বাচনটা একটা বড় দিক ম্যাটার করে, যেটা আপনার একটা ছাগল খামার বা ফার্মিং ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। 2 নম্বর, খাদ্য। ছাগলের খাদ্য ব্যবস্থাপনা সবথেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিভাগ বলা যেতে পারে। আর এই অধ্যায়টা শুধুমাত্র কিন্তু খাদ্য যে পেট ভর্তি হবে এমন খাদ্য দিলেই হবে না, যে খাদ্যটা দিতে হবে তার পুষ্টিগুণ সমৃদ্ধ বা সুষম খাদ্য ছাগলকে সরবরাহ করতে হবে। এই খাদ্যে থাকবে সবুজ ঘাস, শাক সবজি এবং দানা জাতীয় বিভিন্ন খাবার। খেয়াল রাখতে হবে আমি যাই ছাগলকে খাওয়াই না কেন সবসময় আমাকে একটা খাতায় নথিভুক্ত করতে হবে। অর্থাৎ আমাকে একটা হিসাব রাখতে হবে আমি ডেলি একটা ছাগলের পিছনে কত টাকা খরচা করছি। তাহলে আপনি যখন ছাগলটা বেচবেন আপনার হিসাব করে দেখতে হবে আপনি ক টাকা প্রফিট পেলেন। আর ছাগলের খাতা যদি না থাকে, ছাগলে কিন্তু প্রফিট করা বা ছাগল সম্পর্কে কিছু জানা আপনার কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। সবসময় খেয়াল রাখতে হবে কোনো একটি ছাগল যখন জন্মগ্রহণ করবে সেই ছাগলের নামকরণ থেকে তার দৈনন্দিন ওষুধ বা তার ট্রিটমেন্ট, জন্ম তারিখ ইত্যাদি সেই খাতায় নথিভুক্ত করতে হবে। খেয়াল রাখতে হবে তার যে ধীরে ধীরে সে যখন বড় হবে তার খাওয়ার মেনু বা ছোট থেকে বড় হওয়ার যে খাদ্য তালিকা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। যতটা সম্ভব আমরা চেষ্টা করব যতটা খাবার না কিনে যতটা ঘরে সম্ভব আমরা সবুজ ঘাস, শাক সবজি বা ঘরেও দানা জাতীয় খাবার যতটা আমরা খাওয়াতে পারি। তাতে কি হবে, ছাগলের প্রোটিন বা সুষম খাদ্যের চাহিদা হলেও কিছুটা মিটবে।
আমরা প্রোটিনের জন্য সর্ষে খোলও ব্যবহার করতে পারি। হালকা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে আমরা কিন্তু সর্ষে খোলটাকেও খাওয়াতে পারি কোনো খাবারের সাথে মিশিয়ে। 3 নম্বরে আসবো বাসস্থান। ছাগল পালনের সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাসস্থান। আমি যে কটা ছাগলই পুষি না কেন, তার থাকার ব্যবস্থা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে এই বাসস্থান। এই বাসস্থানে যদি সম্ভব হয় পাটাতন অনুযায়ী, বা যদি আমি মাটিতে না রেখে যদি আমি কোনো পাটার উপরে ছাগল রাখি 1.5 থেকে 2 ফুট উঁচু করে, তাহলে তাতে সুবিধাই হবে। এতে রোগব্যাধি কম হবে এবং ছাগলের পেশা পায়খানার গন্ধ ছাগলের নাকে কম আসবে এবং এতে রোগব্যাধির যেমন কম হবে তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সুবিধা হবে। এছাড়াও যদি সম্ভব হয় সেই ঘর বা বাসস্থানে যদি কামরা কামরা করে বা ভাগ ভাগ করা থাকে, যেমন বয়স অনুযায়ী ছাগলকে আলাদা আলাদাভাবে রাখা, এক্ষেত্রে কী হবে, এতে ছাগলের থাকতে এবং দৈনন্দিন জীবনযাপন করতে খুবই সুবিধা হবে। আর এই বাসস্থানটা এমনভাবে করতে হবে যেন গরমকালে নির্দিষ্টভাবে হাওয়া বাতাস খেলতে পারে এবং শীতকালে যেন হাওয়া বাতাস কম লাগে বা কোনো রকম পেপার বা কোনো রকম পর্দা জাতীয় জিনিস দিয়ে ঢাকা রাখা যায়। এবং খেয়াল রাখতে হবে বর্ষাকালে যেন জল যেন না পড়ে সেই ঘরে। আমরা যদি সব দিক খেয়াল করে এইভাবে যদি এগোই তাহলে কিন্তু আমাদের একটা ছাগল ঘরের ভালো জায়গা তৈরি হয়ে যাবে। এবং জায়গাটা খেয়াল রাখতে হবে যথেষ্ট একটু উঁচু করে, যাতে ঝড় বৃষ্টি বা বন্যা যদি হয় সেই ছাগল ঘরের উপরে জল উঠবে না। 4 নম্বর, সুস্বাস্থ্য বা রোগ মুক্ত রাখা বা রোগ প্রতিরোধক। আমরা কোনো ছাগল পালনের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি যে আমরা যে ছাগলটা পালন করব সেই ছাগলটাকে যদি আমরা সুস্থ সবল না রাখতে পারি তাহলে কিন্তু সেই ছাগলটাকে পিছনে আমরা যদি অর্থই ব্যয় করতে থাকি তাহলে কিন্তু আমরা প্রফিট বা লাভের দিকটা খুব ভালো পাবো না। তাই আমাদের খেয়াল রাখতে হবে যতটা সম্ভব ছাগলকে সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আছে সেগুলো থেকে ওষুধ সরবরাহ করা এবং সেই সাথে তাদের পরামর্শ মেনে ছাগল পালন করা যেতে পারে। এছাড়াও প্রয়োজনে তাদের কাছে বিভিন্ন রকম সাহায্য, ছাগলের ভ্যাকসিন থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে বা ছাগল সম্পর্কিত কোনো রকম জানার যদি কিছু থাকে তাদের সঙ্গে গিয়ে আমরা ডাইরেক্ট কথা বলতে পারি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুস্বাস্থ্যের জন্য যতটা সম্ভব রোগ মুক্ত রাখা যায় সেটা কিন্তু আমাদের প্রথম কাজ, কেননা কোনো ছাগল রোগে যদি অ্যাটাক করে তার শরীরটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ছাগল যাতে সুস্বাস্থ্যটা সম্পূর্ণভাবে বজায় থাকে এবং রোগ মুক্ত থাকে। তার জন্য সময় মতো টিটিনাস বা যে বড় বড় রোগের যে প্রাদুর্ভাব যেগুলো দেখা দেয় সেইগুলোর ভ্যাকসিনগুলি যদি আমরা করে রাখি সম্পূর্ণ টাইম বাই টাইম এবং ডেট বাই ডেট, তাহলে কিন্তু ছাগলের সমস্যাটা কিন্তু আর হয় না। এবং আমাদের চেষ্টা রাখতে হবে সব সময় রোগ ব্যাধি হলে সরকারি যে পশু চিকিৎসালয়গুলো থাকে সেখান থেকে আমরা সরকারি ওষুধ যাতে আমরা কালেকশান করতে পারি। 5 নম্বর পর ছাগলের দরদাম নির্ধারণ। আমরা ছাগল পালন তো করব, কিন্তু দরদাম যদি আমরা ঠিকঠাক না জানি ওজন অনুযায়ী তাহলে কিন্তু আমাদের এখানে একটা বড় লসের জায়গা পড়ে থাকে। কেননা ছাগল দেখা যাচ্ছে আমার 10 কিলো, আমি 5 কিলো ওজন দামে ছাগলটা বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার ছাগল পালনে কোনো প্রফিটের দিক আমি দেখতে পাবো না। অতএব আমাকে খেয়াল রাখতে হবে যে ছাগলটা আমি পালন করছি ছাগলটার ওজন কতটা আসছে এবং তার দাম বা দর নির্ধারণটা সঠিক পরিমাণে করতে হবে। আপনার লোকাল বাজারে যদি ছাগল বিক্রি করেন লোকাল বাজারের দর দামটা আগে আপনাকে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে চেষ্টা করবেন আপনার ছাগলের ওজনটা দেখে এইবার মাংস কতটা হতে পারে একটা আনুমানিক ধারণা দেখবেন চলেই আসবে। সেই ধারণার উপর বেশি করে আপনার ছাগলের দরদাম নির্ধারণ করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে ছাগলের দরদাম যখন করবেন ছাগলের মোটামুটি যা ওজন আসবে তার 3-4-5 কিলো মতো কিন্তু বাদ দিতে হয়, কারণ যেহেতু ছাগলটা নাড়ি ভুঁড়ি থাকে। এটা আনুমানিক আইডিয়া, আপনি যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার কাছে অটোমেটিক এই আইডিয়াটা চলে আসবে। এই দরদাম নির্ধারণটা ছাগল বিক্রির ক্ষেত্রে একটা বড় জায়গা তৈরি করে। সর্বশেষ 6 নম্বর পয়েন্ট, গোয়াট ফার্মিং ট্রেনিং থাকা আবশ্যক। যদি ছাগল পালন
এই পালন ট্রেনিংটাই আমার না থাকে, তাহলে আমি এত কিছু যে আমরা যে পরিকাঠামোগুলো বললাম, আমরা এগুলো কিছুই করতে পারবো না বা বুঝতে পারবো না। আমাদের খেয়াল রাখতে হবে, আমি যখন কোনো বিষয়ে কাজ করব, সেই বিষয়ে যদি কিছু না জানি, তাহলে কিন্তু আমার সেই বিষয়ে কাজ করাই বৃথা। অতএব আমাকে খেয়াল রাখতে হবে যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি, সেই বিষয়টা সম্পর্কে আমাকে অবগত থাকা এবং সেই সম্পর্কে রিসার্চ করা। আমরা কোনো ফার্মিং করতে গেলে সেই সম্পর্কে 2-5টা ফার্মারের সঙ্গে বসে আলাপ আলোচনা করা এবং তার সেই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের পিছনে আমার কত টাকা ইনভেস্ট হতে পারে, কত টাকা ব্যয় হতে পারে, কিভাবে রোগমুক্ত হতে পারে, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা। এবং সর্বশেষে মনে রাখতে হবে, যে কোনো ফার্মিং ব্যবসা করার আগে আপনাকে ট্রেনিং নেওয়াটা আবশ্যিক। কেননা আপনি যতটা ট্রেনিং নিয়ে নিজে যতটা জানবেন, অন্যের উপরে নিজের টাকা খরচা করে তার থেকে ক্ষতি ছাড়া লাভের মুখ কিন্তু দেখতে পাবেন না। এটাকে আপনার মাথায় রাখতে হবে। সেই হিসাবে আমাদের আজকের এই প্রতিবেদন ছিল একটি ছাগল খামারে সাফল্যের কিছু দিক নিয়ে আলোচনা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যতটা আমি জানি। এছাড়া আরও দিক থাকে যেগুলি পুঙ্খানুপুঙ্খ অত ডিসকাস করা নাও যায়, কিন্তু যে দিকগুলো আমি বললাম সেগুলো আপনাদের এগুলো কাজে লাগবে। যদি আমরা সম্পূর্ণভাবে এইগুলো ঠিকঠাক পদ্ধতিতে পালন করতে থাকি, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবো। এবং আমাদের খেয়াল রাখতে হবে যতটা সম্ভব খরচা না করে এবং পরিমাণ মতো কিছু ব্যয় করে যদি আমাদের প্রফিটের দিকটা ভালো আসে। অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের ফার্মিং ব্যবসাগুলো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সকলকে।